মোহন বেঙ্গলি টেলসে আজ আপনারা শুনবেন মপাসা রচিত একটি ছোট গল্প, এ ভ্যাগাবন্ড। 1850 খ্রিস্টাব্দে ফ্রান্সের নরমান্ডি শহরে গি দা মপাসা জন্মগ্রহণ করেন। তার সম্পূর্ণ নাম ছিল আলি রনি আলবেয়র গি দা মপাসা। বাবা ছিলেন গুস্তভো দা মপাসা, মা লরা মপাসা। ছোট থেকেই মপাসা ছিলেন একজন উচ্ছৃঙ্খল এবং উদ্ধত ব্যক্তি। তার ঔদ্ধত্য এতটাই চরম সীমায় পৌঁছায় যে এই উদ্ধত আচরণের জন্য তাকে ইউভিলিট বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয়। রুয়েনের বিশ্ববিদ্যালয় থেকে শেষে তিনি পাঠ্যাভ্যাস সমাপ্ত করেন। এখানে পাঠ্যাভ্যাসকালে সাহিত্য অনুরাগী শিক্ষক বোলহেতের সান্নিধ্য লাভ করেন এবং বিশ্ব সাহিত্যের সাথে পরিচিত হন এবং জন্মগ্রহণ করেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প লেখক গি দা মপাসা। তারই লেখা একটি ছোট গল্প, এ ভ্যাগাবন্ড। 1893 খ্রিস্টাব্দে মাত্র 43 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। সামান্য একটা কাজের তল্লাশে রাঁদেল 1 মাসেরও বেশি দিন যাবৎ ঘুরে বেড়াচ্ছে। গাঁয়ে কাজের সুযোগ না থাকায় গাঁ সে ছেড়েছে। রাঁদেল 27 বছরের শক্ত সমর্থ এক যুবক, কাঠমিস্ত্রি। কাঠের কাজকর্মের হাত ভালোই, তবু 2 মাস যাবৎ একেবারেই কর্মহীন। বাড়ির বড় ছেলে বলে তার উপরে সংসারের যাবতীয় দায় দায়িত্ব বর্তেছে। তার ছোট 2টো বোন ঠিকেজির কাজ করে, আর সংসারে সবচেয়ে শক্ত সমর্থ পুরুষ জেকিল রাঁদেল, সে বেকার হয়ে অন্যের খাবার ধ্বংস করছে। সে কাজের খোঁজে টাউন হলের মেয়রের সচিবের বাড়ি হাজির হলো। তিনি আশ্বাস দিলেন শ্রমিক কেন্দ্রে সে কাজ পাবে। জামা প্যান্ট ও জুতো জোড়া এবং দরকারি কাগজপত্র একটা লাল রুমালের পোঁটলায় বেঁধে লম্বা একটা লাঠির মাথায় বেঁধে নিল। পোঁটলা সমেত লাঠিটা কাঁধে নিয়ে সে এবার শ্রমিক কেন্দ্রের অফিসের উদ্দেশ্যে পা বাড়ালো। কিন্তু সমস্যা হচ্ছে, শ্রমিক কেন্দ্রের অফিসের হদিশ তার জানা নেই। দিন রাত্রে সে হেঁটেই চলল, হাঁটছে তো হাঁটছেই, কিন্তু শ্রমিক কেন্দ্র খুঁজেই পেল না। বাধ্য হয়ে সে মনস্থির করল হাতের যে কোনো কাজই করতে সে রাজি হবে। তাই সে পেট চালাতে যুদ্ধ জাহাজের কাজ নিল, কিন্তু তবু স্থায়ী কোনো কাজ জোগাড় করা তার পক্ষে কিছুতেই সম্ভব হলো না। সম্প্রতি প্রায় 1 সপ্তাহ ধরে কাজের অভাবে রাঁদেল একেবারে বসা। পয়সা কড়ি যা ছিল সঙ্গে সব শেষ। এ বাড়ি থেকে বাসি রুটি ভিক্ষে করে পেটের জ্বালা নিবিয়েছে। সন্ধ্যা হয়ে যায়, আকাশে মেঘ জমেছে। সে পোটলা বাঁধা লাঠিটা কাঁধে নিয়ে লম্বা লম্বা পায়ে হাঁটতে লাগলো। খিদেতে পেটে জ্বালা ধরে গেছে। খিদে পেলে সে ক্ষুধার্ত হিংস্র নেকড়ের মতো হয়ে যায়। চাষিরা পথের ধারের মাঠের মিষ্টি আলু তুলে নিয়ে গেছে। খুঁজে খুঁজে কিছু আলুর শিকড় জড়ো করলো। রাঁদেল গত 2 দিন হাঁটার গতি অপেক্ষাকৃত বাড়িয়েছে। সে পথে চলতে চলতে আপন মনে নিজেকে প্রশ্ন করতে লাগলো, তুমি কেন নিজের বাড়িতে থাকতে পারলে না? গায়ে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কেনই বা কোনো কাজ জোগাড় করতে পারলে না? তার আত্মীয় স্বজন রিক্ত হস্তে যারা বাড়িতে বসে কাটাচ্ছে, তাদের কথা এক এক করে মনে জাগতে লাগলো। এরকম সব দুশ্চিন্তা তাকে মুহূর্তগুলো বিষিয়ে তুলতে লাগলো। সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে সে চিল্লিয়ে প্রতিবাদ জানাতে লাগলো। আচমকা একটা পাথরে হোঁচট খেয়ে সে সক্রোধে গর্জে উঠল, শয়তানের বাচ্চা, সব শয়তানের বাচ্চা! পাজি শয়তানরা একজন দক্ষ ছুতোর মিস্ত্রিকে কাজ দিতে পারো না?
পয়সার অভাবে তাকে না খেয়ে শুকিয়ে মরতে হয়। এদিকে বৃষ্টি শুরু হলো। রাঁদেল ফাঁপড়ে পড়ল। ভাবছে এখন কি করে, উপায় কি? কত ছাড়াগুলো সব শয়তানের বাচ্চা। অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস। তার সব ক্রোধ গিয়ে পড়ল সমাজের সব মানুষের ওপরে। আরো দু চার পা এগোতেই তার চোখে পড়ল অদূরবর্তী একটা বাড়ির চিমনি দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। রাত্রের খাবারের সময় হয়ে আসছে। হঠাৎ সে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, শয়তান শুয়োর, সবাই শয়তানের বাচ্চা। সে রাগে গস গস করতে করতে সে বাড়ির দিকে দৃষ্টি নিবদ্ধ করে ভাবতে লাগলো, ইচ্ছে করছে বাড়িটার সব কটা মানুষকে খুন করে নিজেই খাবারগুলো উদ্বাস্ত করি। বেঁচে থাকার অধিকার আমার সবারই আছে, আমার অবশ্যই আছে। সবাই মিলে আমাকে মেরে ফেলবার ষড়যন্ত্র করেছো। আমি কাজ চাই, কাজ করে ক্ষুধার অন্ন জোগাড় করতে চাই, কিন্তু শয়তানের বাচ্চাগুলো আমাকে কাজ দেবে না, খেটে খাওয়ার সুযোগ আমাকে দেবে না। আমার বেঁচে থাকার অধিকার আছে, অধিকার আছে বাতাস থেকে নিঃশ্বাস নেবার। এ বাতাস কোনো শয়তানের বাচ্চার পৈতৃক সম্পত্তি নয়। আমাকে খেতে না দিয়ে শুকিয়ে মারার কোনো অধিকার কোনো শয়তানের বাচ্চারই নেই, কোনো শয়তানের বাচ্চারই নেই। আকাশ থেকে বরফের মতো কনকনে ঠান্ডা ঝরছে তো ঝরছেই। রাঁদেলের বাড়ি ফিরতে এখনো মাসখানেক হাঁটতে হবে। এখন বাড়ির পথেই চলেছে। সে নিঃসন্দেহ হয়েছে বাড়ি ফেরা ছাড়া তার গতি নেই। কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি বা মজুরের যে কোনো কাজ করে কিছু রোজগার করতে পারলেই কোনো রকমে তার পেট চলে যাবে। বিদেশ বিমুয়ে কেউই তাকে কাজ দেবে না, সে নিঃসন্দেহ। অঝোরে বৃষ্টি ঝরছে। রাত্রের গাঢ় অন্ধকার পৃথিবীটাকে গ্রাস করে ফেলল। হঠাৎ রাঁদেলের মনে হলো পথের ধারে মাঠে কালো মতো কি একটা জিনিস পড়ে রয়েছে। তার মনে হলো একটা গরু শুয়ে। সেটাকে লক্ষ্য করে সে এগোতে লাগলো। কাছাকাছি যেতেই গরুটা উঠে দাঁড়িয়ে পড়ল। সে ভাবলো, হায়, মগ বা অন্য কোনো পাত্র থাকলে দুধ দুইয়ে পেটের জ্বালাটা কিছু সময়ের জন্য হলেও নেভাতে পারত। উপায়ন্ত না দেখে সে ক্ষুধার্ত নেকড়ের মতো গরুটার পেটের নিচে বসে টেনে টেনে বাঁট থেকে দুধ বার করে উদরস্থ করতে লাগলো। এক সময় তৃপ্তির ঢেকুর তুলে গরুটার কাছ থেকে সরে এলো। আহ! মিনিট দুই তিন বাদে গরুটা আবার শুয়ে পড়ল। রাঁদেল জীবনদায়িনী গরুটাকে হাতছাড়া করতে কিছুতেই রাজি হলো না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। পোশাকটা শরীরের সঙ্গে ভালো করে জড়িয়ে নিয়ে গরুটার গা ঘেঁষে শুয়ে পড়ল। কখন সে ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল সে বুঝতে পারেনি। কাক ডাকা ভোরে তার ঘুম ভেঙে গেল। বৃষ্টি যে কখন থেমেছে তাও তার জানা নেই। গরুটা শুয়েই রইল। রাঁদেল ভাবল, গরুটার আশায় এখানে পড়ে থাকা নিছকই বোকামি। তাই শেষবারের মতো তার বাঁট থেকে দুধ পান করে আবার সে হাঁটা শুরু করলো। পুরো 2 ঘন্টা এক নাগাড়ে হাঁটার পর সে একটা গাছের তলায় ঘাসের ওপর পা ছড়িয়ে বসে পড়ল। রবিবার। গির্জার ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। হরেক রঙের পোশাক পরে পুরুষ আর মেয়েরা দল বেঁধে গির্জায় যাচ্ছে। একসময় রাঁদেল দেখতে পেল একটা লোক এক পাল ভেড়া নিয়ে মাঠে চড়াতে চলেছে।
পিছনে রয়েছে একটা শিকারী কুকুর, আসছে তার দিকেই। সে কাছে আসতেই রাঁদেল তাকে বলল, দেখো ভাই, আমি পেটের জ্বালায় মরছি, উপোস করে আর কদিন বা কাটানো যায় বলো? আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারো, যেমন তেমন কাজ? দেখো হে, কোনো পথচারীকে আমি কাজ দেই না। লোকটা কথা বলতে বলতে ভেড়াগুলোকে তাড়িয়ে নিয়ে এগিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ বাদে দামি পোশাক পরিহিত এক মাঝ বয়সী লোককে পথ দিয়ে যেতে দেখে রাঁদেল এগিয়ে গিয়ে হাত কচলাতে কচলাতে তাকে বলল, মসিয়ে, মসিয়ে, দুটো মাস কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, পকেটে একটা কানাকড়িও নেই, বড়ই বিপদে। তাকে কথাটা শেষ করতে না দিয়েই পথচারী লোকটা বেশ একটু চোখ গরম করেই বলে উঠল, শোনো হে ছোকরা, গাঁয়ে ঢোকার পথে হয়তো দেখে থাকবে একটা বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে, এই অঞ্চলে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। আমি এখানকার মেয়রের পদে নিযুক্ত। তুমি এই মুহূর্তে এই অঞ্চল ছেড়ে না গেলে আমি তোমাকে জেলে পাঠাবার ব্যবস্থা করতে বাধ্য হব। আপনি বরং আমাকে জেলে চালান করে দেওয়ার ব্যবস্থা করুন, যত কষ্টই হোক, অন্তত উপোস করে মরতে হবে না। কয়েক মিনিটের মধ্যে দুজন রাইফেলধারী পুলিশ এসে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কোন দেশে? সঙ্গে পরিচয়পত্র আছে কিছু? রাঁদেল পকেট হাতড়ে কাগজপত্র বের করতে করতে বলল, আমার দেশ নামাচিতে। পকেট থেকে পরিচয়পত্র এবং কিছু দোমড়ানো কাগজ বের করে পুলিশ পুঙ্গকদের হাতে দিয়ে বলল, এর মধ্যে থেকে আপনাদের যা কিছু দরকার দেখে নিন। পুলিশদের মধ্যে থেকে একজন বলল, ওই, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? কিচ্ছু নেই, লোকের দয়ায় চেয়ে চিনতে পেট চালাচ্ছি। আহ, তবে তুমি ভিক্ষে করে জীবিকা নির্বাহ করছো, চলো আমাদের সঙ্গে। আমি এইরকমই কোনো সুযোগের অপেক্ষায় ছিলাম। বৃষ্টি বাদল আর অনাহার আর সহ্য করতে পারছি না, দুঃসহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। আশা করি আপনাদের সঙ্গে গেলে অন্তত আমার বেঁচে থাকার মতো একটা হিল্লে হয়ে যাবে। পুলিশ দুজন রাঁদেলকে ধরে নিয়ে যাবার সময় গির্জা থেকে ফিরে আসা পথচারীরা তাকে দেখে ভাবল, নিশ্চয়ই কোনো চোর ডাকাত সমাজ বিরোধীকে পুলিশ পাকড়াও করে নিয়ে যাচ্ছে। রাঁদেলকে দেখে এক পথচারী কসাই মন্তব্য করল, আহ, হতচ্ছাড়াটা নিঘাত সেনাবাহিনী থেকে চম্পট দিয়েছে। তামাকওয়ালা বলল, এ তো দেখছি আমাকে একটা অচল ফাঁ দিয়ে ঠকিয়ে গিয়েছিল। লোহার দোকানদার মন্তব্য করলো, আরে, এ তো সামান্য ব্যাপার, লোকটা আসলে দাগি আসামি, ম্যালেটের বিধবাকে খুন করে গা ঢাকা দিয়েছিল। 6 মাস ধরে তল্লাশি চালিয়ে পুলিশ শেষ পর্যন্ত ধরতে পারল। আরো কিছু দূর যেতেই তারা পথের বাঁকে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রের মুখোমুখি হলো। রাঁদেলকে দেখেই তিনি ম্লান হেসে বলল, আরে, তোমাকে না একটু আগে আমি সতর্ক করে দিয়েছিলাম? তোমাকে যে জেলের ঘানি টানতে হবে তা তো আমি জানতামই। পুলিশদের মধ্য থেকে অফিসার ভদ্রলোক মেয়রকে বললেন, মসিয়ে, হতচ্ছাড়াটার চালচুলো কিছুই নেই। ভিক্ষারত অবস্থায় আমরা একে পাকড়াও করেছি, কিন্তু সঙ্গের পরিচয়পত্রে উচ্চ প্রশংসা করা হয়েছে। অন্যান্য কাগজপত্রও তার চরিত্র সম্বন্ধে ভালো কথাই লেখা রয়েছে। মেয়র কাগজপত্র পরীক্ষা করে বললেন, কি হে ছোকরা, আর সকালে সদর রাস্তায় দাঁড়িয়ে
কি করছিলে বলো তো? কাজ, কাজকর্মের তল্লাশি করছিলাম। চোখ দুটো কপালে তুলে মেয়র এবারে বললেন, কাজ? কাজ খুঁজছিলে? সদর রাস্তায় কাজ ধাপ্পা দেওয়ার আর জায়গা পাওনি? মুশিয়ে মুশিয়ে ধাপ্পা নয়, যা সত্যি বললাম। তাছাড়া আপনি কি বলছেন, জঙ্গলে গিয়ে কাজের তল্লাশি করব? রাঁদেলের কথা শুনে মেয়রের ক্রোধের চেয়ে হাসির উদ্রেক বেশি হলো। তিনি এবার রীতিমতো কড়া স্বরে বললেন, বাহ বাহ বাহ, মেয়ে বলেছে তো। শোনো ছোকরা, এখন তোমাকে ছেড়ে দিচ্ছি বটে, তবে মনে রেখো, ভবিষ্যতে কেউ তোমাকে আমার সামনে হাজির করলে কিন্তু জেলের ঘানি টানতেই হবে। মসিয়ে মসিয়ে আপনার কাছে করজোড়ে মিনতি করছি, ভবিষ্যতে নয়, এখনই অন্তত একটা একটা বা কয়েকটা দিনের জন্য আমাকে হাজতবাসের ব্যবস্থা করে দিন। পথে পথে ঘুরে আর অনাহারে আমার জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। আর যদি তাই না করেন, তবে আমাকে অন্তত কিছু খেতে দিন, কিছু খেতে দিন। আর যদি নিতান্তই আমাকে অনাহারের মুখে ঠেলে দেন, তবে আমি কোনো অপরাধজনক কাজ করে বসলে তার জন্য দায়ী হবে না আপনি, সে সঙ্গে এই পুলিশদের কাজও বেড়ে যাবে। মিথ্যে বলছি? মেয়রের নির্দেশে পুলিশ পুঙ্গবরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে বলল, এই পালা, পালা হতচ্ছাড়া, ভবিষ্যতে আবার আমাদের হাতে পড়লে মজা টের পাইয়ে ছাড়বো। বেরো, মনে রাখিস। চল চল। রাঁদেল আবার পথ চলা শুরু করলো। মিনিট 20 এক নাগাড়ে হেঁটে একটা বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। জানালা দিয়ে উপাদেয় খাবারের গন্ধ ভেসে এসে তার নাকে লাগলো। লালসায় জিভটা লক লক করে উঠল। ক্ষুধায় সে হিংস্র পশুর মতো হয়ে খোলা জানালা দিয়ে উঁকি দিল। কাউকেই দেখতে পেল না। প্রাচীর ডিঙিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। চিৎকার করলো, চিৎকার করে ডাকলো, কেউ কি আছেন? কেউ আছেন? আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেবেন, আমাকে একটু খাবার দেবেন, একটু খেতে দিন না। কেউ কোনো সাড়া দিল না। খাবার ঘরে ঢুকেই দেখলো টেবিলে হরেক রকমের খাবার সাজানো। মাংস, রুটি খেলো গলা পর্যন্ত। পাশেই বোতল ভর্তি ব্র্যান্ডি দেখতে পেয়ে হাত বাড়িয়ে সেটাকে তুলে নিল। চিপি খুলে বোতলটা গলায় ঢেলে দিল। ঢং ঢং করে গির্জার ঘন্টা বেজে উঠল। সে বুঝল এখনই প্রার্থনা ভাঙবে। সে কিছু রুটি, ক্যাবেজ, পেঁয়াজ আর এক বোতল ব্র্যান্ডি সঙ্গে নিয়ে আবার আগের মতো প্রাচীর টপকে বাইরে বেরিয়ে এলো। সদর রাস্তা পেরিয়ে একসময় সে একটা নিচু রাস্তা ধরল। পথে দুটো দুধের পাত্র নিয়ে এক যুবতীকে আসতে দেখল। লম্বা চেহারা, কোনো বাড়ির পরিচারিকা হয়তো হবে। রাঁদেল চোখের পলকে এক লাফে মেয়েটির মুখোমুখি হয়ে দাঁড়ালো। মেয়েটি চমকে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, তবু ভালো, আমি ভেবেছিলাম হিংস্র কোনো জন্তু জানোয়ার। রাঁদেলের মনে একটা চিন্তা হলো। সে ভাবলো, আজকে সে পেট পুড়ে খেলো, কিন্তু কাল পরশু আবার তার ভিখারির দশা হবে। কিন্তু এই মেয়েটির উপরে যদি অত্যাচার করা যায়, তাহলে পুলিশ তাকে ঠিক ধরে নিয়ে গিয়ে গড়াদে ভরবে, আর তার খাবার চিন্তা করতে হবে না। সে মেয়েটার দিকে এগিয়ে গেল। রাঁদেল তার মনে কামনা বাসনা জন্ম নিয়ে উঠল। সে তার পৈশাচিক ক্ষুধা নিবৃত্ত করবার জন্য মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েটা অনেক চেষ্টা করলো, অনেক চিৎকার করলো, চেঁচালো, কিন্তু কেউ কোথাও নেই। একটা সময় মেয়েটা রাঁদেলের সঙ্গে পারল না। সে ব্যর্থ হয়ে
নিজেকে সঁপে দিল। কিছুক্ষণ পর যখন সে দেখল তার দুধের পাত্রগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তখন সে একটা বড় পাথর নিয়ে রাঁদেলের মাথায় প্রাণপণে খুব জোরে একটা আঘাত করলো এবং সে ছুটতে লাগলো। রাঁদেল তার পেছনে অনুসরণ করে দৌড়তে লাগলো, কিন্তু বেশি দূর যেতে পারল না। তার মাথায় আঘাতটা সাংঘাতিক ভাবে হয়েছিল। সে চোখে অন্ধকার দেখলো, তার শরীর কাঁপতে লাগলো, সে ছিটকে পড়ে গেল রাস্তার উপরে। একসময় ঘাসের বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। পুলিশের লাঠির গুঁতোয় ঘুম ভেঙে যায়। পুলিশ অফিসার ভদ্রলোক বলে ওঠেন, ওরে ছোঁড়া, আমি কিন্তু জানতাম তুই আবার ধরা পড়বি। রাঁদেল কোনো জবাব না দিয়ে পুলিশের সঙ্গে হাঁটতে লাগলো। ঘটনাটা বাতাসের কাঁধে ভর দিয়ে ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। পথের গ্রামবাসীরা দাঁড়িয়ে পড়েছে মজা দেখবার জন্য। পুরুষদের মুখে একই কথা, শয়তানটা তাদের মেয়েটিকে অপহরণ করেছে। আর মেয়েরা ভাবতে লাগলো, হতচ্ছাড়াটা তাদের উপর বলৎকার করেছে। তাকে আচ্ছা করে গালাগালি করে আর অপমান করবার জন্য রাঁদেলের পিছনে পিছনে চলল। রাঁদেলকে দেখেই মিউনিসিপ্যালের মেয়র রীতিমতো খেঁকিয়ে উঠল, কিরে ছোঁড়া, আবার এসেছিস? শয়তান কাহাকার, এবার তোকে 20 বছর জেলখানায় পড়ে পচতে হবে, দেখিস শয়তান। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন আ ভ্যাগাবন্ড। রচনা মপাসাঁ।